সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি সাকোয়ার টিপু এবং প্রকাশক সৈয়দ জাকির হোসেন। দুজনকে স্বাগত সময় সংলাপে। টিপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মেলার শেষ হচ্ছে আজকে, সেই জায়গা থেকে এই যে এবারে মেলাকে আপনি কিভাবে দেখলেন সেটার যদি এক ধরনের আপনার পর্যবেক্ষণের কথা বলেন। মেলা তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, এটা রাজনৈতিক ইতিহাসের ভেতর দিয়ে আসছে, পরে এটা হচ্ছে বাণিজ্যিক একটা রূপ লাভ করে মেলা কালক্রমে। এখন এই ধরনের মেলার একটা সামাজিক প্রভাব থাকে, রাজনৈতিক প্রভাব থাকে, সাহিত্যিক প্রভাব থাকে, সাংস্কৃতিক প্রভাব থাকে, অর্থনৈতিক প্রভাব থাকে। এখন আমরা যে অর্থে বইমেলাকে দেখতে চাই, একটা দেশের যে বুদ্ধিভিত্তিক চেহারা বা একটা দেশের সৃষ্টিশীল চেহারা বা সাংস্কৃতিক চেহারা বইমেলার ভেতর দিয়ে ফুটে ওঠে। অর্থাৎ একটা দেশের নাগরিক কি ধরনের সভ্য সেটা বইমেলায় প্রকাশ পায়। ওই অর্থে বইমেলা খুবই ভালো। এখন ধরুন আমাদের 17 কোটি জনগণের মধ্যে আমাদের বইমেলার প্রভাবটা কতটুকু আছে সেটা বিবেচনার বিষয়। ওই অর্থে আমাদের বইমেলা যে দীর্ঘ 1 মাস ধরে চলে, পুরো ফেব্রুয়ারি মাস চললো, হ্যাঁ, ওই চলার ভেতর দিয়ে এই মেলার ভেতর দিয়ে কতটুকু আমরা অর্জন করতে পারলাম সেটা হচ্ছে দেখার বিষয়। এই বিষয়ে হয়তো আরো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হবে, ক্ষুদ্র পরিসরে বলা যাবে না। কিন্তু আমি 2-3টে দিকের কথা বলি। একটা, এই মেলাতে লোক সমাগম হয় প্রচুর, যেহেতু ঢাকা শহরে বিনোদনের জায়গাও নাই, ফলে একটা মেলা হলে মানুষ ক্রয়ের সঙ্গে সঙ্গে সে মানে উপযোগের সঙ্গে তার বিনোদনটাও ঘটে আর কি। সে বই কিনতে যায়, একই সঙ্গে মেলায় ঘোরা, আড্ডা, দীর্ঘদিন হয়তো কারোর সঙ্গে দেখা হচ্ছে না, মেলা গিয়ে দেখা হলো, এটার এক ধরনের সাংস্কৃতিক রূপান্তরটা ঘটে। আরেকটা জিনিস ঘটে, একটা দেশের যে গণতান্ত্রিক সাংস্কৃতিক যে চেহারা মেলার ভিতর দিয়ে ফুটে ওঠে। এখন এটার বড় দিকটা হচ্ছে জ্ঞানটা পণ্য না, কিন্তু এটা যখন বই আকারে আসে তখন এটা প্রোডাক্ট আকারে আসে। ফলে একটা জ্ঞান যখন বই আকারে আসে, এটা কি পরিমাণ চলে বা কি ধরনের অর্থ উৎপাদন করে। অর্থ 2 ধরনের, একটা হচ্ছে জ্ঞানগত অর্থ, আর একটা হচ্ছে আর্থিক সাফল্য। 2টা জিনিস যখন ঘটে একটা সমাজে, তার মানে তখনই সমাজের বিকাশটা ঘটে। ফলে আমরা যে এই প্রথাগত যে মেলা দেখতে পাই, এটার মধ্যে সে রূপান্তরটা হয় খুব কম। জাকির ভাই, এবারের আয়োজন নিয়ে যদি আপনি বলেন। আয়োজন নিয়ে আমি বলতে গেলে সরোয়ার্দী উদ্যানে আমরা 4র্থবারের মতো মেলা করলাম। মনে হচ্ছে সরোয়ার্দী উদ্যান সত্যি বই মেলার জন্য প্রস্তুত হয়েছে। তবে এখানে কিছু ঘাটতি আছে, এই ঘাটতির কথা পর্যালোচনা করলে হয়তো আগামী মেলায় আমরা এগুলি নিয়ে চিন্তা করতে পারি। চারিদিক থেকে ঢুকার পথ, বের হওয়ার পথ রাখা, পার্কিং এর একটা ব্যবস্থা রাখা, মানুষ যাতে ভিতরে বসতে পারে, গুচ্ছ গুচ্ছ আড্ডা দিতে পারে, ছোট ছোট সেমিনার করতে পারে, বই নিয়ে অ্যাক্টিভিটি করতে পারে। কেউ যদি কোনো লেখক যদি দেশি হোক বিদেশি হোক, কোনো লেখক অনেকক্ষণ পাঠকের সাথে কথা বলতে চায়, সেটা বলার একটা পরিবেশ, এগুলি দেওয়ার এখন মনে হয় আমাদের যে স্থান সংকুলন বা ফ্লোর ম্যানেজমেন্ট বলে একটা কথা থাকে যে কোনো একটা কাজের, সেখানে এবার ফ্লোর ম্যানেজমেন্ট, যাওয়া আসা, পাঠকের স্বাচ্ছন্দ্যে ঘোরার একটা সুন্দর পরিবেশ এবার আমরা দিতে পেরেছি। এর সাথে কিন্তু মোড়ক উন্মোচনের যে জায়গাটা দেওয়া হয়েছে বা যেইভাবে করা হয়েছে, এত দুর্বলভাবে, এত গরিবে হালতে মোড়ক উন্মোচনটা করা আমার উচিত বলে মনে হয়নি। মেলাকে মনে হয় আমরা এই যে বাণিজ্যিকীকরণের দিকে আমরা গিয়েছি, তারপরেও বই মেলায় যে মানুষ আসছে তারা কতটুকু পাঠক, এটাকে বোঝার জন্য আমি বই মেলায় ঢুকছি, সেটা ওন করার জন্য আমার মনে হয় এখন 1 টাকা হোক 5 টাকা হোক একটা টিকিট হওয়া দরকার। তাহলে বুঝতে পারবো কত মানুষ এখানে আসছে। টিকিটটা 1 দিনের হতে পারে, 1 সপ্তাহের হতে পারে, 1 মাসের হতে পারে, বিভিন্নভাবে। এই জিনিসটার বোধহয় আমাদের এখন সময় এসেছে। আর এবার বইমেলা বাংলা একাডেমির সাথে যে সরোয়ার্দী উদ্যানের বিশাল দূরত্ব ছিল সেটা কিছুটা কমেছে। তবে মেলাকে আমি অন্যভাবে যদি একটু পর্যালোচনা করি, বইয়ের দিক থেকে, বইয়ের মানের দিক থেকে অনেক বই বেরোচ্ছে, কিন্তু সেখানে আসবো তার আগে একটু আপনি যেটা আয়োজনের আরেকটা কথা আমি বলে ফেলি, সেটা হচ্ছে পেভিলিয়নগুলি আমি বলতেছিলাম। পেভিলিয়নগুলি সব একদিকে হতে অন্যান্য স্টলগুলি একলা পরে যাওয়ার কারণে সেদিকে কিন্তু পাঠকরা কতটা যেতে পেরেছে বা যাওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে হঠাৎ করে অনেকগুলো পেভিলিয়নের আশেপাশে অনেক বড় স্পেস, সব পেভিলিয়নগুলি কাঠামোগতভাবেই মনে হচ্ছিল যেন সব পেভিলিয়ন এখানে দেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু যেহেতু পেভিলিয়নের জায়গা ওখানে বেশি রাখা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে বেশি প্রকাশক ওখানে যাবে। প্রায় 6টি বা 8টি পেভিলিয়ন কিন্তু অনেকটা 1 মিনিটের দূরত্বে। সেটা মেলার জন্য অবশ্যই আমি মনে করব সৌন্দর্যের জন্য তো এটা মানে এটা বেমানান হয়েছে বলে আমার মনে হয়েছে। এই জায়গা নিয়ে যদি টিউ ভাই একটু যোগ করেন। বইয়ের সঙ্গে যে সারা বছরের যে সংযোগ হওয়ার কথা আমাদের শিক্ষার বা ওই
বিকাশটা ঘটাতে পারেনি। গবেষণা প্রতিষ্ঠান হিসাবে বাংলা একাডেমি হয়তো কিছু অভিধান করেছে, কিছু পুরনো বইয়ের পুনর্মুদ্রণ করেছে। আমি বলছি এটা ভালো, এই ধরনের গবেষণা ভালো, কিন্তু এই গবেষণাগুলা করার জন্য যে প্রাতিষ্ঠানিক রূপটা দরকার ছিল ওইখানে ওইটা নাই। ফলে বাংলা একাডেমি যেহেতু তাদের মূল কাজই ব্যর্থ হচ্ছে বারবারই, ফলে এরকম একটা মেলা যখন প্রকাশকরা বাংলা একাডেমির উপর ছেড়ে দেন, ফলে প্রকাশকদেরও দায়িত্ব থেকে নিজেদের কিছুটা মনে হয় একটা গাফিলতির দিক আছে। এটা প্রকাশকরা হয়তো বলতে পারবে, জাকির ভাই বা অন্যান্য যারা। জাকির ভাই একটা প্রসঙ্গ তুলেছিলেন যে এই বই প্রকাশিত হচ্ছে, বইয়ের মান নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন, সেই জায়গায় আসবেন। এই যে এত বই বেরোচ্ছে, তার মান নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলেন। বইয়ের মান নিয়ে বলতে আমরা তো বই বের করি লেখকের পাণ্ডুলিপিকে ছাড়া, তো প্রকাশকের কোনো উপায় নেই। কিন্তু লেখক যে পাণ্ডুলিপিটা আমাকে দিল বা প্রকাশককে দিল, সেটার উপর বইয়ের রূপান্তরের একটা প্রক্রিয়া আছে, সেটা একটা বিশেষ দক্ষতার ব্যাপার। কিন্তু বাংলাদেশে কি আশ্চর্য ব্যাপার, সাকওয়াত ভাই অনেক কথাই বললেন, যেটা 21শে ফেব্রুয়ারির চেতনা, বুদ্ধিভিত্তিক চেতনা, বুদ্ধিভিত্তিক চেতনার দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে 21শে ফেব্রুয়ারিতেই বা এই ফেব্রুয়ারি মাসেই সব বইয়ের জন্ম হতে হবে কেন? সেই ভাবনাটা আমাদের খুব ভাবতে হবে। সব শিশু যদি, বাংলাদেশের সব শিশু যদি একটি মাসে জন্ম নেয়, যে অবস্থা হতে পারে, সব বই জন্ম দিতে গিয়েও কিন্তু মাদের অবস্থা কি হতে পারে। তো মা তো না, এখানে আবার ধাত্রী আছে, বাইন্ডার আছে, প্রুফ রিডার আছে, সম্পাদক আছে, এতগুলি আসলে আছে কিনা কর্মী, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। 21শে ফেব্রুয়ারি বইয়ের জ্ঞানের রাজ্যে এমন একটা অসমতল জিনিস ঢুকে পড়েছে, যেটা আসলে আমাদের টোটাল পাঠক সমাজ বা জনসংখ্যার মধ্যে কোনো প্রভাব বিস্তার করেছে কিনা সেই গবেষণা যেহেতু আমরা পাইনি, আমি মন্তব্য করতে চাই না। কিন্তু সেটার প্রভাব যদি পড়তো, পজিটিভ প্রভাব যদি পড়তো, তাহলে আমাদের যে ছোটখাটো হানাহানি, এই অন্য ভাষায় কথা বলা, আপনার কথা সহ্য করতে না পারা, আমাদের পাঠ্যাভ্যাস থেকে আমাদের কেউ যদি, জাফর ইকবাল প্রায় বলে থাকেন, যদি কেউ বই পড়ে থাকে তার হাতে অন্য কিছু যাবে না। যদি সে সত্যিকার অর্থে সে পাঠ্যাভ্যাস থাকে, তার ব্রেন অন্য কিছু চিন্তা করতে পারবে না। তো এই যে চিন্তা করতে পারে না, সেটাকে তো আমাদের বাস্তবায়ন দরকার। যেমন এবার বইমেলায় যেটা মান নিয়ে আমি আরো একটা কথা বলি, আমরা গত 2 বছর রোড থেকে, মানে টিএসসি থেকে শাহবাগের ফুটপাত থেকে বইকে তাড়িয়েছি। যে বইগুলি দৃশ্যমান ছিল, ফুটপাতে ছিল বলে বুঝতে পারছি এটা নেটের বই, এটা পাইরেট বই, এটা ইন্ডিয়ান বইকে একদম জাস্ট 2 কপি করে ছাপানো, স্ক্যান করে ছাপিয়ে দেওয়া। নিঃশব্দে আমরা এবার বইমেলায় এগুলি ঢুকিয়ে দিয়েছি। সেটা খুবই দুঃখজনক। রাস্তা থেকে এখন বইমেলায় ঢুকে যাওয়াতে আপনি কোনো পার্থক্য করতে পারছেন না, সেটা আমার স্টলে দৃশ্যমান, এখন আপনার স্টল হয়তো আরেকজন প্রকাশকের স্টলে দৃশ্যমান। আরেকটা জিনিস হয়েছে, যেটা 21শে বইমেলায় অনেকদিন কাজ করতে করতে একটা পাইকার জিনিসটা চলে গিয়েছিল। মানে একজন প্রকাশকের বই 10 দোকানে বা 20 দোকানে বিক্রি হবে না, এক দোকানে বিক্রি হবে, অথবা পরিবেশকের, আমি যদি আপনার অন্য কোনো একটা বইয়ের পরিবেশক হই, শুধু আমার বুক শপে থাকবে। কিন্তু সেই ক্যারেক্টারটা আমরা এবার হারিয়ে ফেলেছি। হয়তো আগে খুব নমিনাল ছিল, খুব, এবার দৃশ্যমান হয়েছে জিনিসটা। এখন এই জিনিসগুলো সবগুলি কিন্তু সব মিলে কিন্তু মূল পাঠকের কে আমরা প্রতারিত করছি, আমি বলবো। এই জায়গায় আমাদের আসলে আরেকটু ভাবতে হবে। প্রকাশক, আপনি যে প্রকাশক শ্রেণীর কথা বললেন, যেহেতু আমি প্রকাশক শ্রেণীর, তা আমি ব্যক্তিগতভাবে আমার হাউসে আসলে আমি সম্পাদকের দায়িত্ব পালন করে থাকি। আমার বেশ কয়েকজন আমাদের সম্পাদক আছে। অনেকগুলি বই আমরা লেখককে বলছি যে, উনি বলছে সব রেডি হলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি একজন বাইন্ডারের কাছে চলে গেলেই হলো। তাহলে আমার কালকে আমাকে বলছে, ভাই আপনি আমার বইটা দেরি করে আনলেন, আমি ভবিষ্যতে ঠিক সময়ে আনতে পারবো, আমার পেশাটা কিন্তু পরিবর্তন করতে হবে আমাকে, আমি জাস্ট বাইন্ডার হয়ে যাব, তখন আপনি আসলে আপনি যেদিন চান সেদিন আমি বইটা এখানে আসলে আমাদের লেখকদের যেটা অপেক্ষা, ধৈর্য, এগুলিতে ফিরতে হবে আমাদের। মানে যে আলোচনাটা জাকির ভাই তুললেন, যে ওনার বাইন্ডার হলেই ভালো, মানে আমাদের দেখা যায় যে ট্রেসিং পেপার বা এখন তো পেন ড্রাইভে বা মেইলে লেখা চলে আসছে বাইরে থেকে, বা এই যে ঢাকাতেও অনেক লেখক আছেন যে ডিসেম্বরে এনে বলছেন যে ছেপে দেন, এবং এগুলি ছাপার জন্য আবার আমাদের অনেক প্রকাশক তৈরি আছেন। এবং এবার আমরা দেখেছি যে অধিকাংশ প্রকাশনী থেকেই যে বইগুলো বেরিয়েছে সবই হচ্ছে অনুদের আসর চাওয়া পাওয়ার ধরনের বই। একটা ইন্ডাস্ট্রি যখন বড় হতে থাকে তখন এই জিনিসগুলো হয়। যেমন আপনি গার্মেন্টস সেক্টরও দেখবেন যে মৌসুমী কারখানা আছে অনেকগুলো, এত মানে বায়ার থেকে এত কাজ নিয়েছে, সে একা করতে পারে না, তখন সে
খুচরা কিছু কারখানাকে কাজগুলো দেয়, বলে যে এই টাইমের মধ্যে তুলে দেবে, ওই কারখানাগুলো ওই টাইম পর্যন্ত চলে। ঠিকাদারি এবং ভিত্তিতে। হ্যাঁ, বদলি শ্রমিক ওইখানে কাজ করে। কিন্তু আমাদের শিল্প যখন বাড়তেছে, প্রকাশনা শিল্প, এটা ভালো দিক, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, মানে অভিনন্দন জানাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে অর্থে বইয়ের যে প্রভাব দেখতে চাই, একটা বই, আমি একটা হিসাব করে দেখলাম, বা আমি অনেক প্রকাশকের সঙ্গে কথা বলে দেখলাম, যেমন আমি নিজে 4 বছর ধরে বই করি না, কারণ আমার একটা অস্বস্তি আছে বই করার ক্ষেত্রে। কেন জানি অস্বস্তি হয়, যখনই বই করতে যাই মনে হয় যে কোথাও একটা ভুল হবে, কোথাও একটা কিছু হবে। এটা হচ্ছে আমার লেখক হিসেবে নিজের দায়বোধের জায়গায়। কিন্তু আপনি যখন একটা পণ্য আনবেন, আপনার সেলাইটা যদি এবড়ো হয়, কোনো জায়গায় সেলাইটা যদি হয়, ওই পণ্য চলবে না। তার মানে শিল্পের যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা, হ্যাঁ, গুণগত মানটা রক্ষা করতে হবে। এখন আমাদের দেশে ওইটা খুব বেশি প্রকাশকের আছে বলে মনে হয় না। আমাদের যে মান, এটা, এই মানটা বাড়ানোর দিকের ক্ষেত্রে আপনি যদি পুঁজিটাকে, নিজের পুঁজি, এবং এই পুঁজি আপনাকে দিবে, মুনাফাটা দিবে, অর্থাৎ আমি যে পুঁজিটা, আমি লগ্নি পুঁজিটা বিনিয়োগ করছি যে প্রতিষ্ঠান, প্রকাশনার প্রতিষ্ঠান, সে যদি ভাবে যে আমার এই বিনিয়োগের ফলে আমি অন্ততপক্ষে পুঁজিটা তুলতে পারবো, এবং এই পুঁজি বিনিয়োগের যে সময়টা আমার যে মুনাফা দরকার ছিল ওইটাও আমি তুলতে পারবো। এমনকি যে লেখক কষ্ট করে লিখলো দীর্ঘ সময় ধরে, তার যে রয়্যালিটি দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, প্রকাশকের দিক থেকে ওইটাও ঘটা উচিত। আমি বলছি যে প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়, তাহলে আপনি যে মৌসুমী লেখক বা মৌসুমী পাঠকের কথা বলি, ওই জিনিসটা আস্তে আস্তে দেখবেন যে মূল শ্রেণীর মধ্যে ঢুকে যাবে, কারণ তাদের তো সাংস্কৃতিক মান বাড়ানো দরকার। এখন ধরেন, আমরা যদি মাইকেল মধুসূদনের যে, উনি একটা ক্লাসিক সিরিজ করেছে, অনেক প্রকাশনী করেছে, আগামী করেছে, বা অন্যরাও করেছে, একটা কবি নজরুলের কবিতা, অমুকের কবিতা, একটা ক্লাসিক সিরিজ, সে তো তখন করেছিল। বা পথের পাঁচালীর কথা ধরেন, সে তখন করেছিল, কিন্তু এখন কেন মেলায় এটা ছাপা হচ্ছে? এই যে দীর্ঘদিনের সে পথের পাঁচালী ছাপা হয়েছিল 20-এর দশকে, এখন কেন আমি এই 100 বছর পরে এসে এই বইটা কেন পড়ি? তার মানে হচ্ছে এটার মধ্যে এমন কোন গুণ আছে, এটার মধ্যে এমন কোন চিন্তা আছে, যেটা হচ্ছে যে ওইটার ভেতর দিয়ে আমি রস আস্বাদন করতে চাই, সমাজটাকে বুঝতে চাই, আমার বুদ্ধিভিত্তিক চেহারাটাকে জানতে চাই। এটাই হচ্ছে ব্যাপার। দুদিক থেকে এটা হওয়া উচিত। পাঠকদের প্রসঙ্গে, যে পাঠক আসলে কতটা তৈরি হচ্ছে, পাঠকদের রুচি অনুযায়ী বই আসছে কিনা, এবং পাঠকরা আসলে কি দেখছে, কি এসে কি ধরনের বই খুঁজছেন, সেটা জাকির ভাই ভালো বলতে পারবেন। এবং পাঠকের রুচির বৃদ্ধির কথা বিভিন্ন সময় বলে থাকেন। পাঠকদেরকে কিভাবে পর্যবেক্ষণ করলেন আপনি, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে আসার পর পাঠকের চরিত্রের পরিবর্তন দেখলেন কিনা চারটি মেলায়? পাঠকের চরিত্র নিয়ে আমার এটা নিজস্ব একটা, আমি সব স্টলে যাই, আসলে পাঠকরা কোন দিকে যায় এটা দেখার চেষ্টা করি। পাঠক কয়েক শ্রেণীর পাঠক আছে। একটা শ্রেণী হচ্ছে তারা পত্রপত্রিকা দেখে এটা বই বাড়িতে নিয়ে যাওয়া দরকার, এদেরকে আমি ঠিক পাঠক বলতে চাই না। এরা বই পড়লে ঠিক কি পরিবর্তন হতো আমি জানি না, সেটা হচ্ছে পত্রপত্রিকা দেখে বা হুজুকে দেখে বা আরেকজন বন্ধুর কাছ থেকে শুনে। ঠিক পাঠঅভ্যাস জিনিসটা বন্ধুর কাছ থেকে বইয়ের বিষয় শুনে, বাক্য শুনে, ঘটনা শুনে, বা এটার প্রতি আকর্ষণ হওয়ার যে পাঠক, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা মনে হয় একটু ঘাটতি আমাদের দেশে হয়ে গেছে। যেটা সাকর ভাই একটু আগে বললেন, পথের পাঁচালী আমি কেন পড়ছি, এটার মধ্যে এমন কি আছে, সেই পাঠক কিন্তু এখনো রয়ে গেছে। আমি নিজেই বলবো, সেই চিরায়িত সাহিত্যের পাঠক কিন্তু আমরা আছে এবং হারায়নি। তারাই কিন্তু রিয়েল পাঠক। তারা আসলে কোনো না কোনো একটা প্রক্রিয়ার মধ্যে, পারিবারিক স্কুলিং, ক্লাসরুমের স্কুলিং, বা সামাজিক স্কুলিং এর মধ্যে, বা কমিউনিটি হেলথ যেরকম দরকার, কমিউনিটি লাইব্রেরিও দরকার, সেটার মধ্যে থেকেই পাঠক সৃষ্টি হওয়ার, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে বলে বইমেলায় ওই পাঠকগুলি আমরা খুব পাচ্ছি না। তারা কোনো না কোনো ভাবে বই জোগাড় করে পড়ছে। যেমন আমরা সম্প্রতি গত বছর কৈশোর তারুণ্যে বই, যেটা আপনি এবং আমরা সবাই প্রকাশকরা মিলে আমরা যখন ক্লাসরুমের পাশে গেলাম, তখন দেখলাম এই পাঠকগুলি কিন্তু সেই হুজুগে পাঠক না। তারা আসলে দেখে শুনে, সে একটা বই নিয়ে অনেকক্ষণ নড়াচড়া করার পর ভালো লাগবে সে কিনতেছে, বা মা বাবাকে বলছে আমার এই বইটা লাগবে। তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ পাঠক। সেই পাঠক আসলে আমাদের পেতে হবে। এই পাঠকের প্রক্রিয়ায় কাজের একটা বড় ধরনের সুযোগ আছে। আমরা সবাই, আমার মনে হয় প্রকাশকরা, লেখকরা ভাবা দরকার যে নতুন পাঠক সৃষ্টি হওয়া দরকার। কেউ যদি একবার পাঠক হয়, সে কিন্তু পাঠকবাস থেকে দূরে যাওয়ার সুযোগ তার মানসিক, তাকে, কারণ কোন একটা স্পর্শ সে পেলে যেমন সে ওখান থেকে সরতে চায় না,
ঠিক বইয়ের পাঠ্যাভ্যাস পেয়ে গেলে তাকে সে ওখান থেকে সরার সুযোগটা যেভাবে আমাদের হয়েছে। আরেকটা শ্রেণীর পাঠক আছে, এই পাঠকগুলো আমি খুব দুঃখজনক পাঠক বলবো, তারা হলো লেখক পাঠক। আচ্ছা, লেখকরা কিছু বই কিনে আচ্ছা, স্রেফ মারিং কাটিং করার জন্য। এটা হচ্ছে একটা দুঃখজনক। এটা পরের বছর দেখা যায় এবার কিনলাম, কিনে মেরে আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়ে এটা চ্যাপ্টার ওইটা চ্যাপ্টার ওইটা চ্যাপ্টার এই ভূমিকা লিখে দিলাম বাংলাদেশের কারণ হচ্ছে মানে বই অতিরিক্ত বই বের হওয়ার, এই বইটা হচ্ছে তার লেখক সত্তা প্রকাশ করার জন্য। শুধু ভূমিকা বা হিসাব লিখে দিলাম। এই জিনিসগুলো আমাদের আসলে লাইব্রেরিতে বা আমাদের সমাজের বা বুদ্ধিভিত্তিক চিন্তায় এগুলি কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু এটা মেলার প্রভাব বলবো আমি। টিউ ভাই, পাঠকের চরিত্র একরকম তুলে ধরলেন জাকির ভাই। আচ্ছা, পাঠক জিনিসটা তো আমাদের দেশে একটু সমস্যা আছে। আমাদের যে শিক্ষা পদ্ধতি, এখানে হচ্ছে উচ্চবিত্তরা ইংরেজি মাধ্যম পড়ে এবং উচ্চ মধ্যবিত্তরা যেহেতু উচ্চবিত্ত হতে চায়, ফলে উচ্চ মধ্যবিত্তরা তার সন্তানকে ওইখানে পড়াতে চায় এবং ওইখান থেকে এখন লিডারশিপ আসতেছে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে। এটা কিন্তু আমাদের সমাজের চেহারা। আরেকটা শিক্ষা আছে যেটা মাদ্রাসা শিক্ষা, ওইখানে আমাদের বই যাচ্ছে কিনা, প্রচুর ছাত্র আছে, ধরুন ওরও পাঠক। আপনি বায়তুল মুকাররম এলাকায় যে বইয়ের যে দৃশ্যমান চেহারা আছে, আমাদের অনেকেই জান না। আমি মাঝে মধ্যে ওইখানে পল্টন গেলে ওদিকে একবার ঢু মারি, কি ধরনের বই বিক্রি করে, কি ধরনের। আমি বলছি যে ওরও পাঠক। এখন ধরেন আমাদের মূল যে লেখা বা বই মেলা যে মানে মূল যে লেখক গোষ্ঠীর আমরা চেহারা দেখতে পাই সমাজের মধ্যে, ওই বইগুলো ওইখানে যায় না এই দুইটা জায়গায়। তাহলে ওদের জায়গাটা কোথায়? যারা যেসব বাংলা মাধ্যম স্কুল আছে বা প্রতিষ্ঠান আছে, এর ভেতর দিয়ে এই পাঠকগুলো গড়ে ওঠে। এখন ধরেন স্কুলগুলোর একটা সীমাবদ্ধতা আছে। এখন তো ধরেন ওই আলোচনায় ওই দিনও একটু আলোচনা হয়েছে, আপনারা যেটা আলোচনা আয়োজন করেছেন মেলার মাঠে। তো জিনিসটা হচ্ছে যে আপনি এখানে পৌঁছাবেন কিভাবে? এইখানে আপনি হয়তো কষ্ট করে যাবেন, কোন কোন ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন, সামাজিক বাধার, রাজনৈতিক বাধার সম্মুখীন হবেন। রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যারা এই ধরনের আন্দোলন করে, বিশ্ব সাহিত্য কেন্দ্র বা আপনারা আরো যেসব লাইব্রেরিগুলো আছে, অন্ততপক্ষে ঢাকার যে সিটি কর্পোরেশন আছে, ঢাকা শহরে প্রায় অনেকগুলো 40-এর অধিক মনে হয় পাঠাগার আছে। এই পাঠাগারগুলোর খবর নিয়ে ওইখানে বই সরবরাহ করা উচিত 2 সিটি কর্পোরেশনের। অন্ততপক্ষে তারা যে নগরের সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, যার জ্ঞান নাই সে সৌন্দর্য জিনিসটাই বুঝবে না। হ্যাঁ, সৌন্দর্য কখন হবে? আপনার যদি জ্ঞানের ওই জায়গাটা ওই মাত্রাটা তৈরি হয়, তখন আপনি বুঝবেন যে আপনার বাসায় কোন জিনিসটা রাখলে আপনার বাসার সৌন্দর্যটা বৃদ্ধি হবে। আমি বলছি যে প্রক্রিয়াটা হয়তো দেখা যাবে 5 জন লোকই কাজটা করতেছে, কিন্তু অন্যরা যখন এই প্রক্রিয়ার সঙ্গে তাদের চিন্তাটাও যোগাযোগ ঘটাবে, তখন হয়তো এটার পাঠক বা পরিসর সমাজের যে চেহারা দেখতে পাই আমরা, অধোগতির অবক্ষয়ের যে চেহারা দেখতে পাই, এটা থেকে উত্তরণ ঘটবে। আমি আবারও বলি, 3টা বইমেলা করা যেতে পারে ফেব্রুয়ারি বইমেলা বাদে। 2 সিটি কর্পোরেশন 2টা বইমেলা করতে পারে, একটা হচ্ছে স্বাধীনতার বইমেলা, একটা হচ্ছে বিজয়ের বইমেলা। ফলে দেখা যাবে আমরা যদি এটার সঙ্গে এটার একটা সংযোগ স্থাপন করতে পারি, জাতীয় গ্রন্থকেন্দ্রের একটা বইমেলা হয়, ওটাকেও যদি আরো ভালো পরিসরে যদি ওইভাবে, সেটা হারিয়ে গেছে বলা যায় আন্তর্জাতিক বইমেলা। হ্যাঁ, আন্তর্জাতিক বইমেলার নামে ওইটা তো লোকই যায় না, খুবই কম, এত কম। আমি আসলে মুল্লা খান কয়েকবার গিয়েছিলাম, জানতে পারে না। আমি বলছি যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে যে বইমেলার যে চেহারা দেখতে পাই, অন্য বইমেলার যখন একই চেহারা হবে, তখন বুঝবেন যে সারা বছর পাঠক সৃষ্টি হচ্ছে, নতুন পাঠক আসছে। পাঠক সৃষ্টি শব্দটা থেকে যদি আমি বিরতিতে যাই, ফিরে আসি যে পাঠক সৃষ্টি, পাঠককে জিয়ে রাখা, সেখানে কিন্তু গণমাধ্যমের একটা ভূমিকা থাকে। বিশেষ সংবাদপত্র এই যে পাঠককে সবসময় পাঠের অভ্যাসের মধ্যে রাখা, সেই জায়গাতে সংবাদপত্র বা গণমাধ্যম কি ভূমিকা রাখছে? কারণ মেলা তো শেষ হয়ে গেল, এই বাকি দিনগুলোতে পাঠ্যাভ্যাস টিকে রাখার ক্ষেত্রে গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। আপনারা একমত নিশ্চয়ই হবেন বা আপনাদের বক্তব্য শুনতে চাই। পাঠক জিয়ে রাখার একটা বিষয় আছে, সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা বা কি ভূমিকা রাখতে পারে, সেটা নিয়ে জাকির ভাই শুরু করেন, টিউবাইতে যোগ করবেন। না, আসলে খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম বলতে তো আমরা এখন যদি বলি, ইলেকট্রনিক মিডিয়া একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম, ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, অন্যান্য যেটা মিডিয়া, যেটা আমরা ইরিজ মিডিয়া বললেও কিন্তু ফেসবুকের এখন হাতের মুঠোয় আসলে পৃথিবী। এরপরে প্রিন্ট মিডিয়া, এই মিডিয়াগুলি কোনো না কোনোভাবে কনজিউমারকে আকৃষ্ট করে। এখন কনজিউমার যেখানে কনজিউমার হয়তো বেশি, সেটার বিজ্ঞাপন ছাপে, সেটার মানে
প্রোডাক্টের বিজ্ঞাপন ছাপে, কিন্তু বইটা এমন একটা জিনিস মানুষের দৃশ্যমান যেই আমরা দৃশ্যমান রোগগুলি বা অ্যাক্সিডেন্টগুলিকে দেখতে পাই, অদৃশ্যমান যে জীবনের এটা মানুষের পরিবর্তন, এখানে বই বা জ্ঞান বা পাঠভ্যাস এটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটার জন্য আমার মনে হয় গণমাধ্যম এমনভাবে এগিয়ে দেওয়া দরকার, তাদের একটি সেল থাকা দরকার বা তাদের প্রত্যেকটা জিনিসের একজনকে, অন্ততপক্ষে সেল না থাকলেও একজনকে দায়িত্ব দেওয়া হলো যে পাঠভ্যাসের সাথে জিনিসগুলি তুমি অবজার্ভ করে বা তুমি একটু পরামর্শগুলি দাও। কাউকে অনেক হাউসে কোনো না কোনো ভাবে কেউ না কেউ পাঠভ্যাসের সাথে, বইয়ের সাথে, লেখালেখির সাথে জড়িত আছে, তাদেরকে যদি উৎসাহিত করে দেখা যাবে এটা দিন দিন পাঠভ্যাসে একটা প্রভাব রাখতেছে। যদি আমি ছোট্ট একটা বইমেলা হলো হয়তো গ্রামে, কিন্তু সেটা যদি একটা জাতীয় পত্রিকায় ছাপানো হয় বা ইলেকট্রনিক মিডিয়া একটু করে ফুটেজটা দেখায়, সেটার প্রভাব কিন্তু সারা দেশে পড়লো। তখন এখান থেকে শিখে সে আরেকটি মেলা করতে পারলো। আমরা আগে হয়তো একটা দেওয়ালিকে করলে কেউ জানতো না, এখন একটা দেওয়ালিকে যদি করে কেউ, গ্রামের একটা মেয়ে বা একটা ছেলে বা স্কুলে বা পাড়ায় যদি করে, সেটা যদি কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যদি ছাপে, তখন তাকে উৎসাহিত করা হয়। আর পাঠভ্যাসের সাথে আরেকটা জিনিস গণমাধ্যমের আরেকটা দায়িত্ব, শনাক্তকরণ বলে একটা কথা থাকে। সাখাওয়াত ভাইয়ের সাথে আমি একমত, অনেকগুলি বই বের হবে, ওখান থেকে তো পাঠক শনাক্ত করছে গণমাধ্যম সংস্থা, যিনি এটার বিষয়ে দক্ষ, নির্মোহভাবে যদি সে শনাক্ত করে দিতে পারে তাহলে দেখা যাবে। যেমন আমরা কৈশোর তারুণ্যের বই যে জিনিসটা, সেই শনাক্তটা কিন্তু আমাদেরকে শিশুরাই করে দিচ্ছে, প্রকাশককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমার এই বইটা আমি প্রত্যাখ্যান করলাম, নিলাম না। আবার সে বলে দিচ্ছে যে তোমার এই বইটা নিলাম, হয়তো অখ্যাত লেখক, আমি জানি না এই লেখককে, খুব সাধারণ লেখক, কিন্তু শিশুটি সে এটা গ্রহণ করেছে, সে এটা নিয়ে পড়ে তাকে কিনতে পারছে না, কিন্তু পড়ে দিয়ে সে ফেরত দিচ্ছে। এই যে ফেরত দেওয়ার মধ্যে তার প্র্যাকটিস, তাকে যে সে ওটা করতে পারছে, এত জিনিসকে সে মোকাবেলা করতে পারছে একসাথে, এত বই, এই জিনিসটা আমরা না নিয়ে গেলে তো আমরা বুঝতে পারতাম। এবং তার ওই যে ওইটা বিষয়টাকে স্বীকৃতি দিতে হবে, অবশ্যই স্বীকৃতি দিতে হবে। আর হচ্ছে যে ফেব্রুয়ারি কেন্দ্রিক যে হইচই, সেটার বাইরে আসলে আমাদের একটু, সাখাওয়াত ভাই একটা কথা বলেছেন, এই যে গণতন্ত্র কেন্দ্র বা আসলে সরকারি উদ্যোগ, সরকারি পয়সা খরচ করার জন্য বাজেট থাকে, অমুক থাকে, কিন্তু বেসরকারি উদ্যোগও যেহেতু আমরা সরকারি উদ্যোগের সাথে যাচ্ছি, আমার মনে হয় ক্ষুদ্র ক্ষুদ্র বেসরকারি উদ্যোগও এখন সৃষ্টি হওয়া দরকার আমাদের। টিউ ভাই, আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলছিলাম। গণমাধ্যমের দিক থেকে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ধরুন গণমাধ্যম তো প্রফিট চাই, ফলে যে পুঁজি থেকে সে প্রফিট পাবে না সে ওইখানে তার সময়টা ব্যয় করবে না। গণমাধ্যমের দিক থেকে এটা বড় ব্যাপার। কিন্তু একটা সমাজ যখন ধরেন আমরা দেখতে পাই, যেমন বিভিন্ন মিডিয়াতে, এটা টেলিভিশন হোক, সংবাদপত্র হোক বা অন্য কোনো জায়গায় হোক, যেটা দেখতে পাই যেখান থেকে পুঁজিটা আসে গণমাধ্যম ওইটার পিছনে ছুটে, মানে ওই সংবাদটা সে বড় করে দেখায়, অর্থাৎ ওই সংবাদের সঙ্গে তার আয় এবং তার যোগ আছে। এটা গণমাধ্যমের দিক থেকে ঠিক আছে, কিন্তু এই মুনাফা রক্ষা করার জন্য যে সংস্কৃতিটা দরকার ওইটা সে বিবেচনা করে না। ফলে গণমাধ্যমের এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি সবচেয়ে সংবাদপত্র অবহেলিত পাতাটার নাম হচ্ছে সাহিত্য পাতা। এখন এই পরিস্থিতির মধ্যে আপনি যখন এই যে বললাম যে ওইখান থেকে সে তো রিটার্ন পাচ্ছেন না, এটার জন্য তার সার্কুলেশন বাড়তেছে না একটা লেখা ছাপানোর জন্য, বা ইয়ে হচ্ছে না। কিন্তু একটা জিনিস ঘটতেছে, সে যে পুঁজিটা বিনিয়োগ করতেছে, ওই পুঁজির যে সুনামটা সৃষ্টি করতেছে, ওই লোকটার নামটা ছেপে, ওর চিন্তাটা ছেপে, এটা কিন্তু বিবেচনায় আনে না, এটা দৃশ্যমান পুঁজি না। এটা হচ্ছে সংকট, যার ফলে একটা দূরত্ব সৃষ্টি হয়। এখন ধরেন সংবাদপত্রগুলোতে নানা ধরনের কোটারি আছে, কোটারি বলতে গোষ্ঠী, আমি বলছি যে গোষ্ঠী থাকাটা খারাপ না, সাহিত্য আন্দোলন পৃথিবীতে গোষ্ঠী দিয়ে হতো। হ্যাঁ, পৃথিবীর যে কোনো সাহিত্য তত্ত্ব বা চিন্তা গোষ্ঠী দিয়ে এসেছে, কিন্তু আমাদের এখানে গোষ্ঠীটা হচ্ছে একটা অথর্বদের গোষ্ঠীতে পরিণত হয় না। এটা সত্য বাস্তবতা। দেখা গেল যে একজনই প্রধান থাকে, বাকিদের আর খবর থাকে না। আপনি রবীন্দ্রনাথ আমলে অনেক কবি ছিল, মুহিউদ্দিন পর্যন্ত 124 জন না 25 জন কবি বাংলা কাব্য পরিচয়। রবীন্দ্রনাথ ছাড়া কারণ আমরা জানি না। এখন ধরেন এই হচ্ছে পরিস্থিতি। আমি বলছি যে এই কারণে একটা সমস্যা আছে। ধরেন যখন একটা যৌথ চিন্তা করে, সংবাদপত্র তো এক ধরনের যৌথতার চিন্তা করে, সে শুধু নিজের প্রফিটটা আনে না, সে দেখাতে চায় যে সমাজের এই যৌথতার ভিতর দিয়ে আমাদের এই সংবাদপত্রটা দাঁড়ায়। ফলে এই জিনিসটার প্রতি গুরুত্ব না দিলে সে আসলে নিজের চোখের প্রতি বা নিজের দেখার প্রতি, নিজের চিন্তার প্রতি গুরুত্ব দেওয়া হয় না। পাঠক তৈরি হচ্ছে সমাজ রাষ্ট্রের একটা যৌথ প্রয়াস। অবশ্যই অবশ্যই। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, বই নিয়ে আলোচনায়,
আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।